ডাকসু নির্বাচনে 18 হলের ফলাফলে 12টিতে ভিপি ছাত্রলীগের, 6টিতে স্বতন্ত্র। কারচুপির অভিযোগে প্রায় সবারই ভোট বর্জন, পুরোটাই সাজানো বলছে ছাত্রলীগ। উন্নয়ন সহযোগী হয়ে বাংলাদেশের পাশে থাকবে ভারত, সন্ত্রাসী সংগঠনকে প্রশ্রয় না দেওয়ার ঘোষণা। হাসিনা মোদি ভিডিও কনফারেন্স, 4টি প্রকল্পের যৌথ উদ্বোধন। গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানো নিয়ে গণশুনানি, সঞ্চালন চার্জ সমন্বয় করার প্রস্তাব। আবারও দাম বাড়ানো অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা। সদরঘাটে নৌকাডুবিতে আহত ব্যক্তির মৃত্যু, এ নিয়ে এক পরিবারের 7 জনেরই মৃত্যু। সরানো হচ্ছে 3টি খেয়াঘাট, নির্দিষ্ট একটিতেই পারাপার। এবং বাগেরহাটে বাসায় ঢুকে মায়ের কোলে ঘুমিয়ে থাকা শিশু চুরি, 10 লাখ টাকা মুক্তিপণ দাবি। পুলিশের অভিযান চলছে। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। ডাকসু নির্বাচনে 18টি হলের ফলাফলে 12টিতেই ভিপি পদে ছাত্রলীগের প্রার্থী জয় পেয়েছে। 6টি হলের ভিপি স্বতন্ত্র। অপটিক্যাল মার্ক রিকগনিশন ও এএমআর মেশিনের স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই ভোট গণনা চলছে। সবশেষ তথ্য অনুযায়ী জিয়া, বিজয় 71, মহসিন, এস.এম.এফ রহমান, শহীদুল্লাহ, জগন্নাথ ও জসিমউদ্দিন হলে পূর্ণ প্যানেলে জয়ী হয়েছেন ছাত্রলীগের প্রার্থীরা। ফজলুল হক মুসলিম হলে ভিপি সহ 5 পদে স্বতন্ত্র প্রার্থী আর জিএস সহ 8 পদে ছাত্রলীগ। অমর একুশে হলে ভিপি সহ স্বতন্ত্র প্রার্থীরা 6 পদে ও জিএস সহ 7 পদে ছাত্রলীগ। জহুরুল হক হলে জিএস পদে স্বতন্ত্র, বাকি পদে ছাত্রলীগ। বঙ্গবন্ধু হলে 2 পদে স্বতন্ত্র প্রার্থী ও বাকিগুলোতে ছাত্রলীগ। সূর্য সেনে 2 পদে স্বতন্ত্র প্রার্থীরা আর বাকিগুলোতে ছাত্রলীগ জয়ী হয়েছে। শামসুন্নাহার হলে পূর্ণ প্যানেলে স্বতন্ত্র প্রার্থী। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলে ভিপি সহ 3 পদে স্বতন্ত্র প্রার্থী ও বাকি পদগুলোতে ছাত্রলীগ। বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ভিপি, জিএস সহ 5 পদে স্বতন্ত্র প্রার্থীরা, বাকি 8 পদে ছাত্রলীগ। রোকেয়া হলে ভিপি, জিএস সহ 10 পদে ছাত্রলীগ এবং 3টি পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ডাকসু নির্বাচনের সবশেষ খবর জানতে চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে। সেখানে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। রাশেদ। সবুজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ফলাফলের অপেক্ষায় আমরা রয়েছি, যেখানে মোট 25টি পদে মোট প্রার্থী রয়েছেন 229 জন। সেই ফলাফল আমরা এখনো পাইনি, তবে হল সংসদের যে ফলাফল সেগুলো কিন্তু আমাদের হাতে ইতিমধ্যে চলে এসেছে। আমরা সবশেষ ফলাফল পেয়েছি সুফিয়া কামাল হল, যেখানে ভিপি এবং জিএস পদে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে। এবং আমি আরেকটু জানিয়ে রাখি, আরও একটি ফলাফলের অপেক্ষা আমরা ছিলাম, বেগম রোকেয়া, যেটি একদম সবশেষ কিছুক্ষণ আগে, এখন থেকে 15 থেকে 20 মিনিট আগে ফলাফল আমরা পেয়েছি, যেখানে ভিপি, জিএস এবং এজিএস 10টি পদেই ছাত্রলীগ এবং 3টি পদে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে। এবং আমি যদি অন্যান্য খবর যদি জানাই, সেক্ষেত্রে সব থেকে ব্যতিক্রম যেটি হয়েছে বা আমরা যেটিকে আমরা চমক বলতে পারি, শামসুন্নাহার হলে পূর্ণ প্যানেলে কিন্তু স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে। এছাড়া পূর্ণ প্যানেলে 9টি হলে ছাত্রলীগ জয়লাভ করেছে। এবং এখন আমরা সব থেকে যে অপেক্ষার মধ্যে রয়েছি এবং সবার কেন্দ্রবিন্দুতে, সবার প্রত্যাশা বা যে প্রতীক্ষার যে কেন্দ্রবিন্দু, সেটি হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদের ফলাফল। সেটি এখনো ঘোষণা করা হয়নি। আমরা আছি এখন সিনেট ভবনে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে অনেকেই অপেক্ষা করছেন, যেখানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা রয়েছেন, একই সঙ্গে প্রার্থীর সমর্থক যারা রয়েছেন, সব অপেক্ষা করছেন। একই সঙ্গে আমরা গণমাধ্যম কর্মীরাও কিন্তু অপেক্ষা করছি সেই ফলাফলের ঘোষণার। তবে এর আগে এছাড়া আমি আর একটু তথ্য জানিয়ে রাখতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল 8টা থেকে যে নির্বাচন শুরু হয়েছে, সেই নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে চললো। কেউ একটি অপ্রীতিকর ঘটনা আমরা দেখেছি। এর মধ্যে বেগম রোকেয়া হলে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে, যে অপ্রীতিকর ঘটনার কারণে এখন থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা হয়েছে, যেটি করেছেন নৃত্যকলার ছাত্রী মারজুকা রায়না হলের প্রভোস্ট ডক্টর জিনাত হুদা ওয়াহিদকে লাঞ্ছিত করার ঘটনায়, যার মধ্যে লিটন নন্দী এবং কোটা আন্দোলনের যে নেতা নুরুল বিরুদ্ধে যে মামলা করা হয়েছে এবং আরও কয়েকজন আসামি রয়েছেন এই মামলায়। এই তথ্য তো রয়েছে। এবং আমি আবারও জানিয়ে রাখতে চাই যে
আমরা কিন্তু সবাই অপেক্ষা করছি, গণমাধ্যম কর্মী থেকে সবাই, কেন্দ্রীয় ছাত্র সংসদের যে 25টি পদ রয়েছে সেই 25টি পদে কারা নির্বাচিত হয়ে আসেন। তবে সব থেকে প্রতীক্ষিত কিন্তু ভিপি, জিএস এবং এজিএস পদের প্রার্থী কারা আসেন সেটির দিকেও কিন্তু সবাই এখন দৃষ্টি দিচ্ছেন এবং সবার অপেক্ষার কিন্তু বা প্রত্যাশার বা অপেক্ষার কেন্দ্রবিন্দু কিন্তু সেই একটি 25টি পদ বা অর্থাৎ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে ফল কি আসে। সবুজ, এই ছিল আমার কাছে এখনকার সবশেষ খবর। ডাকসু নির্বাচনের সব শেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার রাশেদ বাপ্পি। ভোট গ্রহণ শেষ হওয়ার মাত্র 1 ঘন্টা আগে ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করে ছাত্রলীগ ছাড়া বাকি ছাত্র সংগঠনগুলো। উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তার পদত্যাগ সহ পুনর্নির্বাচনের দাবিও করেন তারা। এসবই নাটক দাবি করে ছাত্রলীগ। এমনকি কুয়েত মৈত্রী হল থেকে পাওয়া সিল দেয়া ব্যালট পেপার ভুয়া বলেও দাবি তাদের। 28 বছরের অচলাবস্থার অবসানের দিন সোমবার, তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সকালটি ছিল অন্যরকম। ভোট দিতে ভোর থেকেই লম্বা লাইনে দাঁড়িয়েছিলেন তারা। বেশিরভাগ হলেই উৎসাহ নিয়ে চলেছে ডাকসু নির্বাচন। কথা ছিল ভোট চলবে দুপুর 2টো পর্যন্ত, কিন্তু ভোটারের সংখ্যা বেশি হওয়ায় অনেক হলে দুপুর 2টোর পরে চলে ভোট গ্রহণ। প্রায় 3 দশক পর ডাকসুর সাক্ষী হলো শিক্ষার্থীরা। সুশৃঙ্খলভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি করতে পেরেছে বলে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে কোনো ঐতিহাসিক সাক্ষী কিন্তু শুধু আনন্দেরই না, গর্বের বটে। 38টা ভোট একসাথে দেওয়া, এই বিষয়টা অনেক ভালো লাগছে। সকালে দেখেন উপস্থিতি প্রচুর। প্রথম বর্ষ আমরা এসেই ডাকসু নির্বাচন পেয়েছি, অবশ্যই অনুভূতি অনেক ভালো। তবে পরিস্থিতি উল্টে যায় দুপুরের দিকে। দুপুর 1:15টায় হঠাৎই মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ ছাড়া বাকি সব প্যানেল নির্বাচন বর্জন করে। ভোট ডাকাতি নির্বাচনের সমস্ত পরিস্থিতি বিবেচনা করে, আমরা প্রেক্ষাপট বিবেচনা করে আমরা এই নির্বাচন বর্জন করছি। এই প্রশাসন যে নির্বাচন তারা করতে যাচ্ছিল, এই নির্বাচন আমরা কিছুতেই মানি না। কুয়েত মৈত্রী হলে বস্তাভর্তি সিলমারা ব্যালট পাওয়া গেছে ভোট গ্রহণের আধা ঘন্টা আগে। এসএম হলে লিফলেটিং করতে শুধুমাত্র ছাত্রলীগের লিফলেটিং বাদে অন্য কারো লিফলেটিং করতে দেওয়া হয়নি। এরপর পরেই নির্বাচন বর্জনকারীরা অবস্থান নেয় উপাচার্যের বাসভবনের সামনে। নির্বাচনে নানা অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন তারা। বিকেল 4:15টার দিকে ছাত্রলীগ সংবাদ সম্মেলন করে মধুর ক্যান্টিনে। তাদের দাবি, ভোট নিয়ে নানা সংগঠন নাটক করছে। নতুন করে ভোটের কথা বলছেন, এটি হাস্যকর। তবুও আমি বলছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি বিবেচনা করে সেই বিষয়টি তারা চিন্তা করতে পারে। আমরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি ওটা ভুয়া ব্যালট, যেটা সাদা কালো অফসেটে, এটা ভুয়া ব্যালট। অরিজিনাল ব্যালটের সঙ্গে কোনো মিল নেই এবং যে ক্রস দেওয়া হয় যে নিয়মে সেটাও মিল নেই। উপাচার্যের দাবি নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমি অনেকগুলো ভোট কেন্দ্র পরিদর্শন করেছি, সব জায়গায় দেখেছি একেবারে সারিবদ্ধভাবে আমাদের শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে অত্যন্ত একটি আনন্দ ঘন পরিবেশে যেভাবে ভোট প্রয়োগ করছে, সেটা আমাদের জন্য নতুনভাবে অনুপ্রেরণা দেয়। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের কুয়েত মৈত্রী হলে ঘটেছিল, যেই মুহূর্তে আমি এটি জেনেছি তাৎক্ষণিকভাবেই কিন্তু শক্ত অবস্থান নিয়েছি। নির্বাচনে মোট ভোটার ছিলেন প্রায় 44,000। ফাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ডাকসু নির্বাচনে বেগম রোকেয়া, কুয়েত মৈত্রী ও সুফিয়া কামাল হলে অনিয়মের অভিযোগে ছাত্রীরা বিক্ষোভ করে। সিল দেয়া ব্যালট পাওয়ায় কুয়েত মৈত্রী হলের প্রভোস্টকে বরখাস্ত করা হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে নির্ধারিত সময়ের 3 ঘন্টা পর মৈত্রী হলে ভোট গ্রহণ শুরু হয়। এদিকে অনিয়মের অভিযোগে ভোট শুরুর কয়েক ঘন্টা পর রোকেয়া হলের ভোট গ্রহণ বন্ধ হলেও দুপুর 3টা থেকে আবারও শুরু হয়। কুয়েত মৈত্রী হলে সকাল 8টা থেকে ভোট শুরুর কথা থাকলেও ছাত্রীদের বাধার মুখে নির্দিষ্ট সময়ে ভোট গ্রহণ শুরু করতে পারেনি নির্বাচন কমিশন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, অন্যান্য হলের মতো খালি ব্যালট বাক্স তাদের দেখানো হয়নি। পরে বস্তা ভর্তি সিল মারা ব্যালট পেপার উদ্ধার করে শিক্ষার্থীরা। এরপরই বিক্ষোভ শুরু করেন তারা। রিডিং রুম যেটা, সেখানে গিয়ে ভিতর থেকে দরজা লেগে দেয়। ভোট শুরু আমরা করতে দেয়নি। এখন ব্যালট বক্স চেক করে দেখা যাচ্ছে সবগুলো ছাত্রলীগের সিল দেওয়া। এখানে আগে থেকেই ছাত্রলীগের যে ভিপিজিএস প্রার্থী ছিল তাদের সিল মারা ছিল। এ সময় ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও রিটার্নিং কর্মকর্তারা। পরে তারা জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অনিয়ম হয়েছে, সেটা তদন্ত করে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা গ্রহণযোগ্য নয়। প্রশাসন হলের প্রভোস্টকে প্রত্যাহার করে নতুন প্রভোস্ট হিসেবে মাহবুবা নাসরিনকে নিয়োগ দেন। পরে সকাল 11:10-এ এই কেন্দ্রের ভোট গ্রহণ শুরু হয়।
তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং নতুন প্রবেশ নিয়োগ দেওয়া হয়েছে, যেন কোনো কার্যক্রমই আমাদের স্বাভাবিকভাবে চলে। সবাই আশ্বস্ত এবং সবাই উৎসব মুখর পরিবেশেই দিচ্ছে, সবাই ভেতরে অবজারভার হিসেবেও আছে সব দল থেকে। বেগম রোকেয়া হলেও নানা অনিয়মের অভিযোগ করেন শিক্ষার্থীরা, তবে তা অস্বীকার করে ছাত্রলীগ নেতারা দাবি করেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এই ষড়যন্ত্র। যেভাবে কোটা আন্দোলন হয়েছে, নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে, যেভাবে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল, সেম ঘটনা এখানে ঘটেছে। এখানে বলছে চুরি হয়েছে, কারচুপি হয়েছে, এটা হল সংসদে ছিল, দরজা ভেঙে বের করেছে। এছাড়া কবি সুফিয়া কামাল হলেও হল সংসদের বিক্ষোভের মুখে প্রায় 30 মিনিট ভোট গ্রহণ বন্ধ রাখে প্রশাসন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনে জাতীয় নির্বাচনের পুনরাবৃত্তি ঘটেছে বলে মন্তব্য করেছে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। জোটের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে তারা বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা ক্রমেই ভেঙে পড়ছে। সোমবার বিকেলে রাজধানীর মতিঝিলে জোটের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শুরু হয়। এতে উপস্থিত ছিলেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য শীর্ষ নেতারা। ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নিন্দা ও প্রতিবাদ জানান ঐক্যফ্রন্টের নেতারা। বৈঠকে ডাকসু নির্বাচন, বেগম জিয়ার মুক্তি, চিকিৎসা ও নেতাকর্মীদের মামলা, গ্যাসের দাম বৃদ্ধি ও বিভাগীয় পর্যায়ে কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখানে জাতীয় নির্বাচনের 30শে ডিসেম্বরের যে ঘটনা, সেই ঘটনারই পুনরাবৃত্তি আজকে জাতি দেখলো। এটা আবার প্রমাণিত হলো যে আসলে নির্বাচন ব্যবস্থাটাই ভেঙে পড়ছে। সুলতান মনসুর সাহেব দল থেকে যেহেতু তাকে বহিষ্কার করা হয়েছে, সংসদ সদস্য হওয়ার যোগ্য তিনি নন, এবং এই বিষয়ে আমরা যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করব। জনগণকে যদি রক্ষা করতে হয়, তাদের স্বার্থ রক্ষা করতে হয়, তাদের অধিকার রক্ষা করতে হয়, কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, জনগণের ঐক্য তার জন্য অপরিহার্য। ভারত ও বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক এখন বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশের মাটিতে প্রশ্রয় দেয়া হবে না। সোমবার দুপুরে গণভবন থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সে একথা বলেন শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন লক্ষ্য অর্জনে সহযোগী হয়ে বাংলাদেশের পাশে থাকবে ভারত। অনুষ্ঠানে ভারত থেকে 1100টি বাস, ট্রাক আমদানি সহ 4টি প্রকল্প উদ্বোধন করা হয়। সবশেষ জাতীয় নির্বাচনের আগে গেল সেপ্টেম্বরে 2 দফায় শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্স করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর প্রথমবারের মতো সোমবার দুপুরে আবারও ভিডিও কনফারেন্সেই মুখোমুখি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় গণভবন থেকে শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নরেন্দ্র মোদী যৌথভাবে উদ্বোধন করেন 4টি প্রকল্প। এর মাধ্যমে বিআরটিসির জন্য 600 বাস ও 500 ট্রাক দেওয়ার পাশাপাশি উদ্বোধন করা হয় 5 জেলার 36টি কমিউনিটি ক্লিনিক, পিরোজপুরের ভান্ডারিয়ায় পানি শোধনাগার এবং জাতীয় জ্ঞান নেটওয়ার্কের সম্প্রসারণ কার্যক্রম। ভিডিও কনফারেন্সে নরেন্দ্র মোদী বলেন, উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সহযোগী হয়ে পাশে থাকবে ভারত। प्रधानमंत्री शेख हसीना जी ने 2041 तक डेवलप कंट्री बनाने के उनके विजन को साकार करने में सहयोग करना हमारे लिए गर्व का विषय है। पिछले 5 वर्षों में भारत बांग्लादेश संबंधों के सोनाली अध्याय के लिए काम करने को मैं अपना बहुत बड़ा सौभाग्य मानता हूं। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান সহযোগিতামূলক বিভিন্ন প্রকল্পের জন্য। বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে এবং সন্ত্রাসবাদী সংগঠনকে কখনোই বাংলাদেশের মাটিতে আশ্রয় প্রদান করা হবে না। আমাদের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিশ্ববাসীর সম্মুখে সুপ্রতিবেশী সুলভ সম্পর্কের দৃষ্টান্ত রূপে পরিগণিত হচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ভবিষ্যতেও এর সহযোগিতা অব্যাহত থাকবে। পরে বিআরটিসি ডিপো সহ বিভিন্ন জেলায় উপকারভোগীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন শেখ হাসিনা। বাসে যে যাত্রীরা চলবে, বাস যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর বাস থেকে ময়লা রাস্তার জন্য ছুঁড়ে না ফেলা হয়। প্রত্যেক বাসে ময়লা রাখার জন্য জায়গা দিতে হবে। এই ব্যাপারটা বিআরটিসি সবসময় নজরে রাখবে বলে আমি আশা করি।
সোমবারের কনফারেন্সে ভারতের সহায়তার প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের কর্মকাণ্ডে সক্ষমতা বাড়বে দেশের। ভারত আমাদের একটা পরীক্ষিত বন্ধু দেশ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সোমবার সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকার দুর্নীতি নিয়ন্ত্রণে আনতে পেরেছে বলেই আজ উন্নয়ন দৃশ্যমান। তিনি আরও বলেন, ঐক্যফ্রন্টের সাংগঠনিক দুর্বলতার কারণে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। তবে বিএনপি থেকে যারা নির্বাচিত হয়েছেন তাদের সংসদে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা কিন্তু দুর্নীতি অনেক কমিয়ে আনতে পেরেছি, কিন্তু একটা স্বভাব যখন সৃষ্টি হয়ে যায় তখন সেখান থেকে মানুষকে বের করে আনা বেশ কষ্টকরই হয়ে পড়ে। আমরা আপনার চেষ্টা করে যাচ্ছি যে দুর্নীতি দূর করে উন্নয়ন। তবে আমি বলবো দুর্নীতি যথেষ্ট আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি বলেই আজকে আমাদের উন্নয়নটা দৃশ্যমান হচ্ছে। একজন সাজাপ্রাপ্ত কারাগারে আর একজন সাজাপ্রাপ্ত দেশান্তরে, তাদেরকে জনগণ যে ভোট দেবে, কি দেখে ভোট দেবে? কারণ তারা যে ঐক্যফ্রন্ট করেছে সেখানে তারা এটা তো দেখাতে পারেনি যে এই ঐক্যফ্রন্ট যদি মেজরিটি পায় তাহলে কে প্রধানমন্ত্রী হবে, কে সরকার প্রধান হবে, কে রাষ্ট্র চালাবে। তো জনগণ যখন সেটা পায়নি, তারা আমাদেরকেই বেছে নিয়েছে। বেগম জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। সোমবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় একথা বলেন তারা। তারা আজকে অহেতুক মিথ্যাচার করছেন। বেগম খালেদা জিয়া ট্রিটমেন্ট নিতে চাচ্ছেন না। তাদের যদি উচ্চ আদালতে গঠিত মেডিকেল বোর্ড যদি তাদের পছন্দ না হয়, আবার আদালতে যেতে পারেন, গিয়ে বলতে পারেন এই মেডিকেল বোর্ড আমাদের পছন্দ না, আমরা ইউনাইটেড হাসপাতালে যাব বা এমুক জায়গায় যাব, সেই কথা বলে উচ্চ আদালত থেকে আরেকটা নির্দেশনা আনতে পারেন। তাদের শক্তি নাই, সামর্থ্য নাই, সাংগঠনিক শক্তি নাই, আন্দোলন করার মতো কোনো শক্তি তাদের নাই। কেবলমাত্র মিডিয়ার কল্যাণে তারা আজকে রাজনীতি করছেন, বা মিডিয়ার কল্যাণে তারা একটি রাজনৈতিক দল হিসেবে তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন। হয়তো জেদ ধরে আপনি চিকিৎসা সেবা নিচ্ছেন না এখানে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, আপনি এখানে চিকিৎসা নেন, যে মেডিকেল বোর্ড কিছু বলে তখন আপনার বিবেচনা করবেন, নিশ্চয়ই সরকার সেটা বিবেচনা করবেন যে আরও চিকিৎসা আপনার অন্য জায়গায় নেওয়া দরকার, তা বিবেচনা করতে পারে যদি বোর্ড সে কথা বলেন। আমরা তো অমানবিক নই, কোনোদিনও আমরা এইভাবে চিন্তা করবো না যে সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসা হবে না, এটা হতে পারে না। আমরা অবশ্যই নিয়েছি, আরও নেবো। আপনি দয়া করে আপনারা এই নিয়ে রাজনীতি করবেন না। সীমিত পর্যায়ে হাঁটা চলা করতে পারছেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সকালে ওবায়দুল কাদেরের স্ত্রী বেগম ইসরাতুন্নেসা কাদের সহ পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। মন্ত্রীর চিকিৎসা তদারকির জন্য সিঙ্গাপুর অবস্থানরত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিউরোলজিস্ট প্রফেসর ডাক্তার আবু নাসের রিজভী এ তথ্য জানান। ডাক্তার রিজভী জানান, স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি হওয়ায় ওবায়দুল কাদেরকে আগামীকাল সকালে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে। গ্যাসের দাম বাড়াতে মাত্র 9 মাসের ব্যবধানে আবারও শুরু হলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানি। প্রথম দিনে গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবনা দিয়েছে পেট্রোবাংলা। এছাড়া গ্যাসের সঞ্চালন চার্জ 33% বাড়ানোর আবেদন করেছে জিটিসিএল। তবে একই অর্থ বছরে দ্বিতীয়বার গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়াকে বেআইনি বলছেন বিশেষজ্ঞ ও বিভিন্ন অংশীজনরা। আবারও শুরু হলো গ্যাসের দাম বাড়ানোর আনুষ্ঠানিকতা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানির প্রথম দিনে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবনা তুলে ধরে রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস প্রতিষ্ঠান পেট্রোবাংলা। অধিক পরিমাণে এলএনজি আমদানির যেমন বিকল্প নেই, তেমনি এই এলএনজি আমদানির ব্যয় নির্বাহের জন্য এই মিশ্রিত গ্যাসের ভোক্তা পর্যায়ে মূল্য সমন্বয়ের বিকল্প নেই। শুনানিতে গ্যাসের সঞ্চালন চার্জ প্রতি ঘনমিটারের জন্য 42 পয়সা থেকে বাড়িয়ে 56 পয়সা করার আবেদন জানায় জিটিসিএল। তবে এর যৌক্তিকতা পায়নি বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি। জিটিসিএল এর বিদ্যমান চার্জ অপরিবর্তিত রাখা যেতে পারে। গণশুনানিতে গ্যাসের দাম বাড়ানোর তীব্র বিরোধিতা করেন বিশেষজ্ঞ ও অংশীজনরা। আইনে বলা আছে, একেবারে স্পেসিফিক্যালি বলা আছে যে কমিশন কর্তৃক নির্ধারিত ট্যারিফ কোনো অর্থ বছরে একবারের বেশি পরিবর্তন করা যাবে না। আপনার আবেদনের মধ্যে বলতে হবে যে কোন প্যারায় আছে যে আপনি এই 3 মাসের মধ্যে আপনার আসার দরকার হলো। দাম নিয়ন্ত্রণে নিজস্ব উৎস থেকে গ্যাস অনুসন্ধান, জ্বালানি খাতে অনিয়ম, দুর্নীতি ও অপচয় রোধের দাবি জানানো হয় গণশুনানিতে। এটা চুক্তির যে বড় যুক্তি ছিল আমাদের লোকাল গ্যাস যেটা আছে আমরা তুলি না, আরো প্রজেকশন দেবো দিয়ে জনগণের পকেট পেটার জায়গায় যাব।
বোধহয় বাংলাদেশ সে জায়গায় নেই। এই মার্চ মাস মুক্তিযুদ্ধের বাংলাদেশকে এই লুটপাটের ধারা যেতে দেওয়া হবে। এদিকে গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়ার বিরুদ্ধে বিআরসি কার্যালয়ের সামনে বিক্ষোভ করে কয়েকটি সংগঠন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। হালদা নদীর ওপর ভরসা করে 2020 সালের মধ্যে চট্টগ্রাম মহানগরীর পানি সমস্যার সমাধান করতে চায় ওয়াসা। এ সময়ের মধ্যে 8,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত 4টি পানি শোধনাগার থেকে সরবরাহ করা হবে 46 কোটি লিটার পানি। নদী বিশেষজ্ঞরা বলছেন, পানি সরবরাহের মূলে থাকা হালদা নদীর গতি প্রবাহ সচল রাখতে হবে সবার আগে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম ওয়াসার সর্বশেষ তথ্য অনুযায়ী 60 বর্গ মাইলের এই নগরীতে বর্তমানে পানির চাহিদা 35 কোটি লিটার। 2020 সালের মধ্যে তা বেড়ে দাঁড়াবে 40 থেকে 42 কোটি লিটার। কিন্তু বর্তমানে ওয়াসা মোহরা প্রকল্প থেকে 9 কোটি লিটার, শেখ হাসিনা পানি শোধনাগার 1 থেকে 14 কোটি লিটার এবং গভীর নলকূপ থেকে আরও 4 কোটি লিটার পানি সরবরাহ করছে। তবে আগামী বছরের মধ্যে পানি সরবরাহের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে শুরু হয়েছে শেখ হাসিনা পানি শোধনাগার 2 এবং শেখ রাসেল পানি শোধনাগারের কাজ। শেখ হাসিনা পানি শোধনাগার 2 আমাদের কাজ চলছে, 20 সালে শেষ হবে। সেখান থেকে 14 কোটি লিটার পানি সরবরাহ করার পরে আমাদের পানি উদ্বৃত্ত থাকবে। সমস্ত শহরে পানি সবাই পাবে 24 ঘন্টা। শুধু পানি তোলা না, পানির সোর্সও নিশ্চিত করতে হবে। যেখান থেকে হালদা নদীর পানি উত্তোলন করছে মধুনাঘাট মহারায়, সেখানে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন সমস্ত বর্জ্য এবং সমস্ত ময়লা আবর্জনা গিয়ে পড়ছে। এবং এই নিরাপদ পানির নিশ্চয়তা ওয়াসাকে করতে হবে, নিশ্চয়তা দিতে হবে। গত কয়েক বছরে পানি সরবরাহ তুলনামূলক বাড়লেও নিশ্চিত হচ্ছে না বিশুদ্ধ পানি। এই অবস্থায় পুরাতন লাইন পুরোপুরি বদলে ফেলার একটি প্রকল্প হাতে নিয়েছে ওয়াসা। পাইপ ফেটে ফেটে লিক হয়ে যাচ্ছে, আমরা প্রেশার ধরতে পারতেছি না। সেই সমস্ত 650 কিলোমিটার পাইপ সব শেষ করে 22 সালের মধ্যে চট্টগ্রাম একটা উন্নত ওয়াটার সাপ্লাই পরিণত হবে। ওয়াসা বর্তমানে 54টি গভীর নলকূপ চালু রেখেছে। হালদা নদী কেন্দ্রিক প্রকল্প 4টি পুরোদমে চালু হলে গভীর নলকূপগুলো পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে। হালদা নদী থেকে সংগৃহীত পানি এখানে 6টি ধাপে পরিষ্কার করা হয়। এরপর আরও 2 ধাপে কেমিক্যাল মিশিয়ে পানি পরিষ্কারের পর চূড়ান্ত পরীক্ষা শেষে পাঠানো হচ্ছে গ্রাহকদের কাছে। আর এই শোধনাগারে প্রতিদিন অন্তত 9 কোটি লিটার পানি পরিশোধন করা হচ্ছে। চট্টগ্রামের মধুনাঘাট পানি শোধনাগার থেকে কমল দে, সময় সংবাদ। গত সপ্তাহে সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের 6 জন নিহতের পর বুড়িগঙ্গায় চলা যাত্রীবাহী নৌকা নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ। পোস্তগোলা সেতু থেকে বাবুবাজার সেতু পর্যন্ত নৌকা চলাচলের জন্য এখন থেকে একটি ঘাট নির্দিষ্ট করে দিয়েছে সংস্থাটি। সোমবার এ লক্ষ্যে কাজ শুরু করে বিআইডব্লিউটিএ। এতদিন ধরে সদরঘাট থেকে নৌকায় যাত্রী পারাপারের জন্য লালকুঠি ওয়াইজঘাট ও শ্মশান ঘাট ব্যবহার করে আসছিল মাঝিরা, যেখানে একই জায়গা থেকে বরিশালগামী সকল লঞ্চও যাতায়াত করে থাকে। তাই দুর্ঘটনা কমাতে ওই 3টি ঘাট বন্ধ করে সদরঘাটের পশ্চিম পাশে একটি নির্দিষ্ট স্থান বিনাসিকরি স্নান ঘাটে নেয়ার কাজ শুরু হয়েছে। বারোমের মধ্যে দেশের সব টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রথম 3 মাস ফ্রি সম্প্রচারের সুযোগ দেয়া হবে বলেও জানান তিনি। সোমবার দুপুরে সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর নেতাদের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন। বিদেশি বিজ্ঞাপনের ক্ষেত্রে মাননীয় মন্ত্রী বলেছেন, অবৈধ কাজ দীর্ঘদিন বাবদ চলে আসছে। আমরা অতীতে আন্দোলন করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি, তিনি আশ্বস্ত করেছেন, বর্তমান মন্ত্রীও আশ্বস্ত করছেন। আগামী 12 মে নাগাদ বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হবে। 3 মাস ফ্রি সার্ভিস প্রোভাইড করবে। তার আগে তারা ফাইবার অপটিক্সের মাধ্যমে এগুলো প্রতিবাদের গ্রাউন্ড স্টেশনে নিয়ে যাবে, সেখান থেকে আপলিঙ্ক করবে এবং আবার ডাউনলিঙ্ক করবে। বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে বিজ্ঞাপন প্রদর্শন করা আইনত দণ্ডনীয় অপরাধ। 1 এপ্রিলের পর থেকে সরকারের এই নির্দেশনা পালন না করে তাহলে আমরা এনফোর্সমেন্টে যাব। বাগেরহাটে বাসায় ঢুকে মায়ের কোলে ঘুমিয়ে থাকা 2.5 মাসের এক শিশুকে চুরি করেছে দুর্বৃত্তরা। স্বজনদের অভিযোগ 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে ওই চক্রটি। শিশুটিকে উদ্ধারে মাঠে অভিযান শুরু করেছে পুলিশ। জেলা প্রতিনিধি আলী আকবর টুটুলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
স্বজনরা জানায় রোববার রাতে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বিশারিঘাটা গ্রামে 2.5 মাসের সন্তান আব্দুল্লাহকে নিয়ে ঘুমিয়েছিলেন সোহাগ হাওলাদার ও তার স্ত্রী রেশমা আক্তার। কোনো এক সময় ঘরের জানালার গ্রিল খুলে ঘরে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। তারা শিশু আব্দুল্লাহকে নিয়ে পালিয়ে যায়। ভোর রাতে ঘুম ভেঙে গেলে সন্তানকে আর দেখতে পাননি বাবা মা। পরে সোমবার সকালে সোহাগের মোবাইল ফোনে আব্দুল্লাহকে অপহরণের কথা বলে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। হঠাৎ করে রাত 3টা থেকে উঠে দেখি, হঠাৎ শব্দ পেয়ে দেখি যে ঘরের লাইট বন্ধ। আমরা ঘুমিয়ে পড়ি, হঠাৎ রাত 4:30টার সময় উঠে দেখি ঘরের দরজা খোলা এবং আমার ছেলে নেই এবং আমার একটা মোবাইল নিয়ে গেছে। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে মোরেলগঞ্জ থানা পুলিশ। পরে সময় সংবাদকে টেলিফোনে পুলিশ জানায় শিশুটিকে উদ্ধারে কাজ চলছে। আমরা এই মোবাইলের সন্ধানে এবং মোবাইল বহনকারীকে তাকে জানার জন্য 3টি টিম নিযুক্ত করেছি। আমাদের পুলিশের 2টি ডিপার্টমেন্ট এক্ষেত্রে কাজ করতেছে। তাদের সাথে কোনো শত্রুতা আছে কিনা বা বাচ্চাদের অন্য কোনো প্রবলেম আছে কিনা এই সব কিছু খতিয়ে দেখছি। চুরি হওয়া শিশু আব্দুল্লাহ সোহাগ রেশমা দম্পতির দ্বিতীয় সন্তান বলে জানিয়েছেন স্বজনরা। সময় সংবাদ, বাগেরহাট। বরিশালের 9ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় দায়ের করা মামলায় 2 আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মাহমুদুন নবীর তোলা ছবিতে ফেরদাউস সোহাগের রিপোর্ট। বরিশালের গৌরনদী উপজেলার বিজয়পুরে জান্নাত মঞ্জিলে ভাড়া থাকতেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ টেক্সটাইল ইনস্টিটিউটের 3 ছাত্র। ভুক্তভোগী জানান, কিছুদিন আগে জান্নাত মঞ্জিলের বাসিন্দা শাওনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত 7 ফেব্রুয়ারি শাওন তাকে কৌশলে বাসায় ডেকে নেয়। সেখানে অপর 2 জন সরওয়ার ও সাইফুল সহ 3 জন তাকে ধর্ষণ করে। মোবাইলে ধারণ করা ধর্ষণের চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার কথা বলে গত 11 ও 15 ফেব্রুয়ারি 3 জন আবারও পাশবিক নির্যাতন চালায়। প্রেমের কথা বললে বললো অল্প কদিন কথা বলছি, তারপরে বলছে যে আমার শরীর খারাপ, আমার জন্য ঔষধ নিয়ে যেতে। পরে আমি গেছি, যাওয়ার পরে ওরা 3 জন আমাকে ধর্ষণ করছে। আমাকে ফোন দিয়ে পরে বলে যে আপনার ভিডিও কিন্তু আমাদের কাছে আছে, ওগুলো আমরা ইন্টারনেটে ছাড়িয়ে দেবো। তো এরকম বললে আমার সাথে 3 বার ওরা এরকম করছে। তো তারপরে আমি এই জিনিসটা থানায় জানাই, তাই আমি ওদের একটা শাস্তি চাই। আমার মেয়েরা যারা ক্ষতি করছে তাদের শাস্তি চাই আমি, আর এমন কঠিন শাস্তি হোক যা দেখে আর কোনো পুরুষ জানি এই কাজ না করে। এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে 3 জনকে আসামি করে গৌরনদী থানায় একটি মামলা করেন। এই ঘটনায় জড়িত 3 জনের মধ্যে 2 জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করে ফেলেছি, আর একজন পলাতক আছে, শর্ট টাইমেই তাকে ধরে ফেলবো। এবং এই ঘটনার যাতে সুষ্ঠু বিচার হয় সেজন্য পুলিশের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমি সকালে জানছি জিনিসটা। জানার পরে আমার কাছে কোনো অভিযোগ আসে নাই। আমার ঊর্ধ্বতন যারা আছেন আমি তাদের সাথে পরামর্শ করে পরে ডিসিশন নেব। ভুক্তভোগী ওই কিশোরী স্থানীয় আল হেলাল ইসলামিয়া দাখিল মাদ্রাসার 9ম শ্রেণীর শিক্ষার্থী। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। মাদারীপুরে একের পর এক ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। সামাজিক মূল্যবোধ কমে যাওয়া, দ্রুত বিচার না হওয়ার পাশাপাশি অপরাধীদের গ্রেপ্তারে গড়িমসি করায় অপরাধ থামছে না বলে মত সুশীল সমাজের প্রতিনিধিদের। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকুনের ছবিতে রিপোর্ট। শিশু, কিশোরী, শিক্ষার্থী, গৃহবধূ, প্রতিবন্ধীকে ধর্ষণ মাদারীপুরের নতুন কিছু নয়। প্রতিনিয়ত একের পর এক ধর্ষণের শিকার হচ্ছে নারীরা। ধর্ষণের পর হাসপাতালে চিকিৎসা নিলেও লোকলজ্জার ভয়ে অনেক নির্যাতিতা মামলা করেন না। আবার বিচারের আশায় কেউ মামলা করলেও প্রভাবশালীদের চাপে প্রত্যাহার করে নিতে বাধ্য হয়, যে কারণে আসামিরা দ্রুত আইনগত জটিলতা থেকে মুক্তি পেয়ে যায়। ফলে ঠেকানো যাচ্ছে না এমন জঘন্য অপরাধ। সামাজিক মূল্যবোধ হ্রাস, মামলার ধীরগতি, ধর্ষকের দ্রুত সাজা না হওয়ায় ধর্ষণের ঘটনা বেড়েই চলছে বলে মনে করেন সুধীজনেরা। পুলিশ প্রশাসনের এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা থাকতে হবে, কারণ পুলিশ প্রশাসনের দেখা যায় যে প্রথমে যেভাবে নামে পরে তাদের গতিটা একটু কমে যায়। বিশেষ করে তড়িৎ গতিতে এটার একটা সাজা হয় এবং জনগণ দেখবে যে না এই ধর্ষকের সাজা হচ্ছে, তাহলে আমার মনে হয় অন্যরাও এই ব্যাপারে সচেতন হবে। ধর্ষণ ও নারী নির্যাতন কমাতে সুশীল সমাজ ও অভিভাবকদের পাশাপাশি জনপ্রতিনিধিদের জোরালো ভূমিকা রাখার আহ্বান নারী নেত্রীদের। ধর্ষণের ব্যাপারে আমি মনে করি সকলে একসাথে কাজ করা উচিত, সেই সাথে জনপ্রতিনিধিদের আরো বেশি করে কাজ করা উচিত। যুব সমাজরা তারা কোথায় সন্ধ্যার পরে মিশে কাদের সাথে মেলামেশা করে, অভিভাবকদেরও চিন্তা করা উচিত এবং গুরুত্বের সাথে দেখা উচিত। অবশ্য জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তার দাবি, এসব ঘটনায় আসামি ধরতে তৎপর রয়েছে পুলিশ। যে কোনো ঘটনা হলে সেটা ধর্ষণজনিত হোক বা হত্যাজনিত হোক, এটা একেবারে
স্পেশালি আলাদা ব্যবস্থা নিয়েই করি। 2018 সালে জেলায় 5টি মামলায় 45টি ধর্ষণ ও 137টি নারী ও শিশু নির্যাতন মামলা হয়েছে, আর আদালতে এসব মামলার সংখ্যা সবচেয়ে বেশি। সময় সংবাদ, মাদারীপুর। নির্যাতনের অভিযোগে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের বিরুদ্ধে সিএমএম আদালতে মামলা করেছেন পুত্রবধূ। ঢাকার সিএমএম আদালতে এ মামলা করেন দিলদার আহমেদের ছেলে শাফায়েত আহমেদের স্ত্রী ফারিয়া মাহবুব পিয়াসা। তিনি জানান, স্বামীর অবর্তমানে 5 মার্চ তাকে নির্যাতন করে টাকা, গয়না সহ অন্যান্য সামগ্রী রেখে বাসা থেকে বের করে দেয় দিলদার আহমেদ সেলিম। এ সময় মামলার আরেক আসামি মোখলেসুর রহমানও তার সঙ্গে ছিলেন। পিয়াসা জানান, তার শ্বশুর দিলদার আহমেদ সেলিম বিয়ের পর থেকেই তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছেন। এ ব্যাপারে এরই মধ্যে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। অবৈধভাবে স্বর্ণ মজুতের অভিযোগে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের করা মামলায় বেশ কিছুদিন কারাগারে থাকার পর বর্তমানে জামিনে রয়েছেন দিলদার আহমেদ। আমি যখন বাসা থেকে 5 তারিখ রাত 10টায় বের হই, তখন বাসায় আবার বাজার করে যখন আমি বাসায় ফেরত যাই, তিনি পিস্তল ঠেকায় এবং আমাকে অনেক মারধর করে এবং আমাকে অনেক অকথ্য ভাষায় গালাগালি করে, আমাকে বাসা থেকে বের করে দেয়। এখনো পর্যন্ত আমি একটা কাপড়, আমি 5টা দিন ধরে বাইরে, এবং আমি 2 মাসের প্রেগনেন্ট। আমি জানি না আমার শারীরিক অবস্থাকে, আমি 5 দিন ধরে না খাওয়া, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমি এটার ন্যায় বিচার চাই। আসামি তার পুত্রবধূকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করার কারণে আমরা মামলাটি দায়ের করেছি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ডাকসু নির্বাচনে 18 হলের ফলাফলে 12টিতে ভিপি ছাত্রলীগের, 6টিতে স্বতন্ত্র, কেন্দ্রীয় 25 পদের ফলের প্রতীক্ষা। উন্নয়ন সহযোগী হয়ে বাংলাদেশের পাশে থাকবে ভারত, সন্ত্রাসী সংগঠনকে প্রশ্রয় না দেওয়ার ঘোষণা। হাসিনা মোদি ভিডিও কনফারেন্স, 4টি প্রকল্পের যৌথ উদ্বোধন। গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানো নিয়ে গণশুনানি, সঞ্চালন চার্জ সমন্বয় করার প্রস্তাব, আবারও দাম বাড়ানো অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা। সদরঘাটে নৌকাডুবিতে আহত ব্যক্তির মৃত্যু, এ নিয়ে এক পরিবারের 7 জনেরই মৃত্যু। সরানো হচ্ছে 3টি খেয়াঘাট, নির্দিষ্ট একটিতেই পারাপার। এবং বাগেরহাটে বাসায় ঢুকে মায়ের কোলে ঘুমিয়ে থাকা শিশু চুরি, 10 লাখ টাকা মুক্তিপণ দাবি, পুলিশের অভিযান চলছে। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।